আল্লাহ তাআলা কখনোই চান না যে বান্দা তাকে যতটুকু শক্তি দেওয়া হয়েছে ওইটার উপর সে ভরসা করুক। আল্লাহ চান আমার বান্দা, আমার সৃষ্টি আমার উপরই ভরসা করুক এবং আমার সাহায্যই প্রার্থনা করুক। আমি আপনার স্পিচে বলেছিলাম যে ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আল্লাহই যথেষ্ট আমাদের অভিভাবক হিসেবে, আল্লাহই যথেষ্ট আমাদের সাহায্যকারী হিসেবে। ওই সময় গুলি খাওয়ার আগে আমি ওই ইয়াটা চেক করতেছিলাম যেটা কবের, মানে যেটা মানে অন্যরকম টিয়ার সেলের আগে আমার অভিজ্ঞতা আছে আপনার। এরপরে গিয়ে ওটা দেখলাম যেটা ডেট এক্সপায়ার হয়েছে মেতে, আর আমাদের ফায়ার করা হলো 18 জুলাই। 2 মাস আগে ডেট এক্সপায়ার্ড, আপনার বুলেটস আমাদের উপর মারা হচ্ছে। আন্দোলনের সহযোদ্ধাদেরকে নিয়ে, আহতদেরকে নিয়ে গভর্নমেন্টকে ফুল অফ প্রেশার রাখলে সবগুলো হয়ে যেত। এনসিপির এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করা যে আমরা রাজনীতি পলিটিক্স ওরিয়েন্টেড হয়ে যাব, এটা অনেক বড় ক্ষতি করেছে বাংলাদেশের এই অভ্যুত্থানকে সফলতার লক্ষ্যে বোঝে। কত জায়গায় কত হত্যাকাণ্ড হয়, আমরা কি ফুটেজ পাই? না, পাই না আসলে। মিডফোর্ডে যেটা হলো, আপনি যদি এটা দৃশ্যমান না হতো, আপনার মধ্যে অনুমতি আসতো, রিলেট করতে পারতাম। রিলেট করতে জি। হয়ে গেছে কোথায় জানি না। জি। পিলখানা হত্যাকাণ্ডকে যদি প্রপারলি পোর্ট্রেট করা হতো মিডিয়া, শাপলা ঘটে। শাপলাকে যদি এই মিডিয়া ন্যারেটিভ দিয়ে চেঞ্জ না করা হতো, তাহলে কিন্তু এই 24 হয়। শেখ মোস্তাফিজ 2024 সালের জুলাই বিপ্লবের এক সাহসী ছাত্রনেতা। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মোস্তাফিজ ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হাজারো কণ্ঠের প্রতিনিধিত্বকারী এক দৃঢ় কণ্ঠস্বর। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যখন রাজপথে, তখন মোস্তাফিজ ছিলেন সেই অগ্রসারির একজন। রাবার বুলেট, চাইনিজ বুলেট এর আঘাতে আহত হয়েও থেমে যাননি তিনি। প্রতিবাদ, প্রতিরোধ আর পরিবর্তনের প্রত্যয়ে জেগে থাকা এই তরুণ আজকের প্রজন্মের এক সাহসী বীর যোদ্ধা এবং লাখো বিপ্লবীর যুদ্ধ জয়ের অনুপ্রেরণা। Allah is enough as an ally. Allah is enough as a helper. আল্লাহ যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে। মুস্তাফিজ, ভাইয়া আমার আফসোস হচ্ছে যে আমি আগে থেকে কেন আপনাকে চিনি না, অনেক পরে এসে আপনার সাথে পরিচয় হলো। জি, জি। এবং আপনার সেদিন যে স্পিচ, সারাদিন অনেকগুলো ঘটনা ঘটছে। জামাতের যেই প্রোগ্রামটা হচ্ছিল ঢাকা শহরে, এটা নিয়ে অনেক ঘটনা। যে আমাদের আমির সাহেব, তিনি স্টেজ থেকে পড়েও গেলেন, রাইট, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। তো সকল ঘটনার মধ্যে যখন আপনার স্পিচটা আমার চোখের সামনে আসলো, পরে আমি ভাবলাম যে আমি আসলে কিভাবে নিজের অ্যাপ্রিসিয়েশনটা প্রকাশ করতে পারি। পরে আমি পেজে আপনার সেই স্পিচটা দিলাম, অ্যান্ড দেন তো জিজ্ঞেসই করে ফেললাম কে তুমি ভাই, অ্যান্ড দেন সামবাডি কানেক্টেড, কেউ একজন আপনার সাথে আমাকে, রাইট। সো ওনাকে ধন্যবাদ। মুস্তাফিজ, আপনি এত সুন্দর করে বলেন কিভাবে? মানে আমাকে যদি ধরেন, আমি কথা বলি 2010 থেকে, আমি রেডিওতে কাজ করি, প্রফেশনাল ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছি, এখন ধরেন এখনও পডকাস্ট করি। আমাকে মনে হয় এরকম দাঁড় করাই দিলে আমি এরকম গুজবাম্প দেওয়ার মতো স্পিচ দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ সেই সক্ষমতা দিয়েছেন। একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই। আসলে আল্লাহ তাআলার শুকরিয়া প্রথমত, যে আমি আসলে স্পিচটা দেওয়ার বিষয়ে কনফার্ম হয়েছিলাম আরো 1 সপ্তাহ আগে। আমাকে করেছিলেন জামাতের এক আমির সাহেব। কারণ লাস্ট আর একটা অনেক বড় প্রোগ্রাম হয়েছিল আপনার চীন মৈত্রী সম্মেলনে। জি। তো ওখানে আহত যোদ্ধা হিসেবে আমাকে স্পিচ দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তো আমি ওখানে প্রায় more than 6 minutes. So they were very much mesmerized after my speech. Okay. And they were interested to listen to me more from that period of time. So ওরা আমার অল ডেটা রাখলো যে ছেলেটাকে পরবর্তীতে আমরা আবার কানেক্ট করব। So I was kind of more connected with them. জি। সো এরপরে যখন ঘোষণা করা হলো যে 19 তারিখে বাংলাদেশের সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে, আর এটা রেসকোর্স ময়দানে হবে। জি। মানে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্নই ছিল যে রেসকোর্স ময়দানে হয়তো আমি কোনোদিন স্পিচ দিব। এটা জনমানুষের জন্য হবে, আমার দেশের মানুষের জন্য হবে, এই স্বপ্নটা ছিল। তো
ওনারা আমাকে আগে থেকেই কানেক্ট করছিল যে হুম। মোস্তাফিজ আপনি প্রস্তুত থাকেন। সো আমি খুব খুশিও ছিলাম, কিন্তু আমি যে জিনিসটা ওখানে গিয়ে অবজার্ভ করলাম, যতটা মানুষ আমি এক্সপেক্ট করেছিলাম যে এই সমাবেশে হবে, জি, আমার চিন্তার কল্পনার বাইরে ছিল। I was not capable to think just this sort of মানে public. এত এত মানুষ আপনার সামনে। হ্যাঁ, পরে আমি আগে ছিলাম হচ্ছে হোয়াইট সিটি ছিলাম সামনে। তারপরে একজন কোঅর্ডিনেটর আসলো, হুম, উনি এসে বলতেছে আপনি স্টেজে আসেন। তা আমি আরেকটু নার্ভাস হলাম জি, যে এখন তো মানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামে কারা করে আপনারা জানেন। জি, সবচেয়ে হাইলি এডুকেটেড রিচ পিপল ছাড়া আপনি তো আমির হতে পারবেন না। তাদের ইন্টারনাল ডিসিপ্লিন, বিউটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, they're just superhuman being. You cannot know until you have time, until you spend good time with them. সো জামাত ইসলামের কাছাকাছি আসলে তাদের ইন্টারনাল বিউটিটা বোঝা যায়, এবং সেম উইথ দ্য ছাত্র শিবির। তো যদিও অনেক কথা বাজারে আছে, কিন্তু আসলে পার্টিসিপেটরি অবজারভেশনটা ইম্পর্টেন্ট। সো পরে আমার অবাক লাগছিল এই জন্য যে কথা বলার জন্য এত যোগ্য ব্যক্তি এখানে ছিল। বাংলাদেশের জাতীয় পর্যায়ে প্রথম পর্যায়ের আলেম যারা, রিলিজিয়াস স্কলার্স, জি, ইন্টারন্যাশনাল স্কলার্স এখানে ছিল, কিন্তু তাদের কথা বলার সুযোগ হয়নি, মানে ওই সিস্টেমেটিক্যালি। তো আল্লাহর শুকরিয়াই আমি আদায় করেছি যে আমার মতো একজন নগণ্য তার বান্দাকে তিনি কবুল করেছেন এত মানুষের সামনে, তাও আবার যোদ্ধার পরিচয়, মুক্তিকামী সংগ্রামী হিসেবে। তো আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আর যখন আমি আমার নামটা দেখছিলাম লিস্টে, আরেকটা ঘটনা শেয়ার করি। প্লিজ। সেটা হচ্ছে আপনার স্পিচ দেওয়ার আগে লাঞ্চ পিরিয়ডের জন্য ব্যাক স্টেজে আমাকে নিয়ে যাওয়া হলো। তো আমি দেখলাম আমির জামাত বসে আছে। তো ওনাকে দেখে আমার এত ভালো লাগলো যে ওনাকে বাস্তবে দেখতে এবং ওনার কথা শুনতে আরও ভাল লাগে। মানে অসম্ভব অমায়িক চরিত্রের মানুষ। তো আমি জানতাম না যে উনি জানে আমি স্পিচ দিব। ওকে, উনি বলছিলেন যে আজকে কিন্তু আপনার কথা শুনবো। তো আমি তখন বুঝলাম যে উনি জানে যে আমি কথা বলবো। তো আমি দোয়া চাইলাম, পরে লাঞ্চ করে এসে বসলাম। পরে যখন আমি এসে দেখলাম লিস্টে রেজাউল করিম ভাই, উনি আমাকে লিস্ট দেখালো যে আপনি কিন্তু এর পরে গেট রেডি। জি, তো আমি দেখলাম 2 মিনিট দেওয়া। উনি বলছে করে ফেলেন আপনি, কারণ আমার প্রতি তাদের আগেই কনফিডেন্স আছে। চিনমুচিতে দেখছিল, এখনো বলে যে আপনি কি করে গেছেন, আপনি তো আমাদের মন জয় করে গেছেন। জি, তো এরপরে গিয়ে যখন দেখলাম টাইম পিরিয়ড একটু কম, শর্টেস্ট টাইম, তো আমার একটা ছিল যে এইভাবে আমি বলবো, মানে কিছু পয়েন্ট প্ল্যান ছিল। জি, তো দেখলাম এক সপ্তাহ প্রিপারেশন ছিল। প্রিপারেশন ছিল বলতে স্টাডি ছিল আর কি। আর আমি স্ক্রিপ্ট রেডি করি না কথা বলার জন্য, আমি মেন্টালি ওটাকে প্রিপেয়ার করি। ওকে, স্টাডি করার পরে আমি এই পয়েন্টগুলো মাথায় রেখে দিয়েছিলাম ক্রোনোলজিক্যালি। তো পরে টাইম যেহেতু কম দেখলাম, আমি বুঝলাম যে কথা তো এগুলো আমার সব কভার করা সম্ভব না। পরে একদম আমার জবানকে আল্লাহর হাওলা করে দিলাম যে আল্লাহ যা আসে মুখে আপনি কবুল করেন। তো আল্লাহর প্রশংসা করে শুরু করলাম। এরপরে তো আপনাদের না, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। মুস্তাফিজ, আমরা একটু পেছনে ফিরি। আমি একটু জানতে চাইবো, আপনি তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আমি জানি না আপনার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া কিনা। হতেই পারে, বাট আমি জানি না। আমি খুব একটা আমার সাথে আমাদের সময়কার যাদেরকে দেখেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, এদের মধ্যে সরকারি চাকরি করতে হবে এরকম কোনো খুব একটা আকর্ষণের জায়গা থাকে না। আপনি জুলাই আন্দোলনের সময় এক্স্যাক্টলি কয় তারিখে আসলে এই আন্দোলনের সাথে ইনভলভ হইলেন এবং কি চিন্তা করে আসলে ইনভলভ হইলেন? মানে আপনার কি সরকারি চাকরি করার চিন্তা ছিল না? টু বি অনেস্ট, জি, frankly speaking, I don't have any connection with the quota. Even I don't have any headache. কোটাতে আমার কিছু যাই আসে না, কারণ গভর্নমেন্ট এমপ্লয়ি হব মানে আমলা হিসেবে জয়েন করবো এরকম চিন্তাই করিনি কখনো। কোটা আমাদের ম্যাক্সিমাম, যদি আপনাকে আমি বলি, যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড মোস্ট প্রবাবলি দোজ ফর এনএসইউর্স, তাদের স্বপ্ন থাকে গ্র্যাজুয়েশন এখানে করব, নর্থ আমেরিকান কারিকুলামে পড়ি, ইউরোপ আমেরিকা যাব, মাস্টার্স করব,
দেশে আসলে আসবো, না হলে ওখানেই সেটেল হবো। জি দিস ইজ দ্য বেসিক প্ল্যান। তো আমিও এরকমই চিন্তা করতাম। তো 15 তারিখ আপনি যেহেতু কোটার অ্যাটাচমেন্ট আনলেন জি। এই আন্দোলনের, জি 15 তারিখ থেকে আপনার জুলাইয়ের 10-11 তারিখ থেকে আমি সব অবজার্ভ করতেছিলাম যে হচ্ছেটা কি। আপনার ছাত্রলীগের নিপীড়ন চলছে, আর গত পুরো তাদের রেজিমে কি হয় আমরা তো সবাই জানি, কোথায় গিয়ে দখল পোহাতে না হয়। তো পরে অবজার্ভ করতে করতে আমি দেখলাম যে হল ছাড়া করে দিচ্ছে। তো আমাদের আন্দোলনের আছে এখনো পৌঁছেনি প্রাইভেট পর্যন্ত। জি এরপরে যখন দেখলাম যে একদম মানে অমানবিক পর্যায়ে চলে যাচ্ছে, যেটা একদম আউট অফ কন্ট্রোল, আমরা এটা দেখতেও সহ্য হচ্ছিল না। আর যাদের হচ্ছে তাদের কেমন হচ্ছে, তাদের উপর। রাইট। এরপরে দেখলাম যে মেয়েদের গায়ে হাত তোলা আছে, তারও মেনে নিতে পারতেছে না। যারা করছে তাদের তো আমরা জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন মেয়েদের গায়ে রক্তাক্ত করে তাদের ফেলা হলে গিয়ে হলো। পর্যন্ত নির্যাতন জি। করা হয়েছে। আর অনেক তথ্য লুকানো হচ্ছিল। জি আমরা কথা হতো, আমার অনেক ফ্রেন্ড আছে, আমার অনেক সহযোদ্ধা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এটা দেখার পরে আমি বলতেছি, মানে আমরা আলোচনা করতেছিলাম আমরা ফ্রেন্ড, মানে আপনাদের ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাসে, যে ভাই কিছু একটা হবে, ঝামেলা হবে খুব বড়, আর এটা বাংলাদেশে একটা বড় সিগনিফিকেন্ট ইস্যু হয়ে দাঁড়াবে, আর সেই সময়ের মধ্যে যাচ্ছি। তো এই করতে করতে 15 তারিখের যে ঘটনা ঘটলো, এরপর আমরা সক্রিয় হয়ে গেলাম আন্দোলনে। আমরা জায়গায় জায়গায় বড় বড় মানে করে, মানে জনসমাগম করে ছাত্র বন্ধুরা বিভিন্ন আপনার AIUB, IUB, UIU, আরো কিছু ইউনিভার্সিটি জি যারা আমরা, ব্র্যাক। হ্যাঁ, যাদের সাথে মানে আমার কমিউনিকেশন ভালো, ওকে ওকে। সবাই মিলে বলতেছি যে ভাই আমাদের চুপ থাকার আর সময় নেই, এটা কিন্তু বড় আকার ধারণ করতেছে। এর মধ্যেই 15 তারিখে আমাদের এই আলাপ আলোচনা, 16 তারিখে আবু সাইদ ভাইয়ের এই অবস্থা, যেটা আমি বলি যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রতীক হিসেবে দৃশ্যমান হয়েছে সারা বাংলায়, সারা পৃথিবীতে। এটা যদি এই ফুটেজটা যদি না নেওয়া হতো, যেই ভিডিওটা যার মাধ্যমে আসছে, জি হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট কন্ট্রিবিউটর টু দিস সারপ্রাইজিং। আপনি দেখেন কত জায়গায় কত হত্যাকাণ্ড হয়, আমরা কি ফুটেজ পাই? না পাই না আসলে। মিডফোর্ডে যেটা হলো, আপনি যদি এটা দৃশ্যমান না হতো, আপনার মধ্যে অনুভূতি আসতো, রিলেট করতে পারতাম না রিলেট আমরা। করতে পারতেন। জি হয়ে গেছে কোথায় জানি না, জি কিন্তু আবু সাইদ ভাইয়ের এই মর্মান্তিকভাবে তাকে যে হত্যা করা, নিরস্ত্র, সে কি করতে পারতো একটা লাঠি দিয়ে? সে এমন করবে আর আপনি গুলি করে দেবেন, দ্যাটস নট এক্সপেক্টেড। আর আপনাদের শাসনামল কেমন আমরা তো অলরেডি উপলব্ধি করেই ফেলেছি। পরে বলছি আমরা যে ভাই রাস্তায় নামো। 16 তারিখ সারা দিন চলছে স্লোগান আর আপনার মিছিল মিটিং চলছে। এরপরে যখন দেখলাম যে পুরো মিডিয়া এটাকে ডিফারেন্ট ন্যারেশনে নেগেটিভ অ্যাঙ্গেলিং করতেছে, জি তখন আমাদের পায়ের রক্ত আরো মাথায় উঠে গেল, যেটা কি, তাকে দিবালোকে হত্যা করা হয়েছে জনসম্মুখে, ভিডিও ফুটেজ পর্যন্ত আছে, তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হচ্ছে। এবং আওয়ামী তাকে- লীগ একটা ন্যারেটিভ দিচ্ছিল না, আওয়ামী লীগের তথ্যমন্ত্রী বলছিল যে এরা ড্রাগস নিয়ে তারপরে গুলির সামনে নাকি দাঁড়িয়েছে, এই জন্য নাকি তাদের কোনো অনুভূতি নেই। কোর্স এটা আসছে, এটাও একটা আরফাত সাহেবের এই কথাগুলো। জি জি তো এই যে এই ঘটনাটা ঘটার পরে পরে আমরা তো আর স্বাভাবিক অবস্থায় নাই, মানসিক অবস্থা আরো মানে খারাপের দিকে যাচ্ছে, যে আর মেনে নিতে পারতেছে না। পরে গিয়ে এই মিডিয়া তো পুরা 15 বছরের শাসনামল, তারা কতটা লেসপেন্সারি করছে আপনার আওয়ামী রেজিমের আমরা জানি। জি আর আমরা যদি বলি একটু ইফ গো ব্যাক, আপনার পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা, পিলখানা হত্যাকাণ্ডকে যদি প্রপারলি পোর্ট্রেট করা হতো মিডিয়ায়, শাপলা ঘটে না। শাপলাকে যদি এই মিডিয়া ন্যারেটিভ দিয়ে চেঞ্জ না করা হতো, তাহলে কিন্তু এই 24 হয় না। মাঝখানে Back বোধহয় to- 18-রও একটা গল্প আছে না, হ্যাঁ, ছাত্রদের সাথে যেটা করা হলো, স্কুলের নিরাপদ বাচ্চা সড়ক, নিরাপদ সড়ক হ্যাঁ, চাই। হ্যাঁ, ওই আন্দোলনে আমি ছিলাম। তো কথা হচ্ছে যে এই যে ব্যাক টু ব্যাক ম্যাস কিলিং এর পরে যখন আপনার বিচার হয় না, আর মিডিয়া গ্রুপগুলা, মিডিয়া কংগ্লোমারেটস অ্যান্ড মিডিয়া হাউস, মেইন স্ট্রিম চ্যানেলস, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই বাধ্যবাধকতা নাই, সোশ্যাল জি। মিডিয়াকে আটকে রাখা যায় না। আর যেটা আমাদের করা হয়েছিল, আপনি দেখবেন যে 17 তারিখ রাত থেকেই
18 তারিখ থেকে একদম কমপ্লিট সোশ্যাল মিডিয়াও শাটডাউন চলে জি। আসছে। তো এই যে মিডিয়া কোম্পানির এই যে রোল প্লে করা, এই জন্য আপনার এই হত্যাকাণ্ডগুলো আরো ত্বরান্বিত হয়েছে, যে পুরো মিডিয়া বিকৃত হয়ে যাওয়া গভর্নমেন্টের কাছে। এরপরে আমরা কি করলাম, বেশ কিছু টিভি চ্যানেল, তাদের সাথে কথা বললাম যে আপনারা কি করতেছেন, গণহত্যা চলতেছে আর আপনারা বলতেছেন অন্য গল্প। পরে তারা কথা শুনলো না। বসুন্ধরা নিকটবর্তী নিউজ 24, জি। আমরা ওখানে পুরা কয়েকশো স্টুডেন্ট, অ্যারাউন্ড 500 হবে, সব প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনার নিয়ার বাই দোজ ওয়ার ইন বসুন্ধরা, আপনার এআইইউবি, আইইউবি, ইউআইইউ, জি। কানাডিয়ান ইউনিভার্সিটি, তারপর ইস্ট ওয়েস্ট, আমার ভাই ব্রাদাররা, আমার বোনরা যারা আন্দোলনে সক্রিয় ছিল, সবাই মিলে জবাবদিহি চাইলাম। আমরা মোমবাতি প্রচলন করলাম এবং আমাদের ভিডিও ফুটেজ নেওয়া হলো, আমাদের বক্তব্য নেওয়া হলো, আমাদের যে পারসেপশন ছিল আমরা ওটা রিভিল করলাম। কিন্তু তারা দেখাচ্ছে যে এটা ব্রডকাস্ট হচ্ছে, সকালে দেখি একটা ফুটেজ আসেনি। সো এটার পরে তো অবস্থা আরো, আমাদের মানসিক অবস্থা আরো খারাপ হয়ে গেল, যে আমরা কি এতটাই দুর্বল হয়ে গেলাম যে আমাদের কিভাবে দমিয়ে ফেলা হচ্ছে। এরপরে পরের দিন সকাল আপনার 18 তারিখে, এবং এই যে আপনারা যে কর্মসূচি নিয়েছেন, নিউজ 24 এর অফিসের ওখানে তো কম হইলেও 5-6টা মিডিয়ার এক জায়গায় অফিস, তাই না? কালের কণ্ঠের, বাংলাদেশ প্রতিদিনের, এরা কেউই আসলে কোনো রকম কাভারেজ দেয়নি। কাভারেজ দেয়নি। আর যমুনা তো আমাদের পক্ষেই কাজ করেছে জি। একটা সার্টেন পিরিয়ড জি। টাইমে, কিন্তু যমুনা তো ভিতরে ঢোকা জি। গিয়ে আন্দোলন করার স্কোপ নাই, কারণ জি। তাদের দে হ্যাভ দেয়ার ওন ব্যারিকেড। জি। সো আমাদের যখন কথা বলার বাকস্বাধীনতাই আমরা হারিয়ে ফেলতেছিলাম, তখন একদম সক্রিয়ভাবে ওই রাতে আমরা ঘোষণা দিলাম যে আগামীকাল সকাল 10টা, 10:30টার মধ্যে আমরা সবাই গ্যাদার করবো সাউথের 8 নম্বর গেটে। তো ওখান থেকে আমাদের সমাগম শুরু হয় এবং পুলিশের জায়গায় জায়গায় টহল দেখতেছিলাম। ওর মধ্যে আপনার সম্ভবত ভাটারা থানারই একজন পুলিশ কর্মকর্তা রাজন শাহ, উনি আমাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে যে আমাদের ওপেন ফায়ারের অর্ডার আছে, আপনারা যদি আন্দোলন কন্টিনিউ করেন উই আর বাউন্ড টু শুট, উই ক্যান শুট এনি টাইম, বাসায় চলে যান, আন্দোলন বন্ধ করেন। তো ওনার এই কথা শুনতে শুনতে অনেক ছেলেপেলে ভয় পেয়ে চলেই গেছে। আপনি চিন্তা করেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছে অ্যাক্টিভ অ্যারাউন্ড 25,000, 30,000 স্টুডেন্ট এনরোল দেখায়, জি। অনেকে কোর্স ড্রপ করে, সেমিস্টার ড্রপ করে, জি। অনেকে রেগুলার না। তো আমার আইডিয়া বলে প্রায় আমরা ক্লোজ টু 2,000 স্টুডেন্টস আমরা আন্দোলন করেছি। সবাই তো আন্দোলনে আসবে না, Absolutely. অনেকে তো বেলকুনি থেকে আন্দোলন দেখবে, জি। সবার প্যারেন্টসের কনসার্ন আছে। তো পরে গিয়ে ওনার ওই রাজন শাহর ওই কথা থ্রেট হিসেবেই আমরা নিলাম। অনেকে চলে গেল আন্দোলন থেকে, আমরা আর যাইতে পারলাম না, কারণ আমি থাকি হচ্ছে আপনার তখন হোস্টেলে বসুন্ধরা, তো ফ্রেন্ডদের সাথে থাকি। তো আমাদের কর্মসূচি আমরা ওই হোস্টেলে বসেই করতাম, যে পরের দিন কি করা যায়। তো 18 তারিখে এই কথা শোনার পরে আমরা মুভ করলাম, শুনলাম তখনই নিউজ আসছে কিছুক্ষণের মধ্যে যে ব্র্যাক ইউনিভার্সিটিতে হামলা হয়েছে, ইস্ট ওয়েস্টে হামলা হয়েছে, ইউআইইউতে হামলা হয়েছে। ওখানে আমার ভাই বোনরা গুলিবিদ্ধ, তাদেরকে ডিরেক্ট ফায়ার করে একদম। এই হেলিকপ্টার থেকেও যে, হ্যাঁ, ওইটা শুধু জি। দুপুরের পর থেকে আর কি জি। প্রকোপটা বাড়ছে আর কি। তো এইটা শোনার পরে তো আরো মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়লাম, যেটা কি বলে। তো আমি অনেককে বললাম যে ভাই আমি কিন্তু যাব। তো আমার সাথে যারা যারা এগ্রি করলো, অনেক স্টুডেন্টস, তাদেরকে নিয়ে আমি মুভ করলাম সামনের দিকে, যে গুলি করে যদি পড়ে থাকে তাহলে এটা আমাদের তো দায়িত্ব। হয়তোবা আমি ওই সময় আন্দোলনের ইন্টেনশন নাই, যখন শুনছি আমার ভাই বন্ধুরা গুলিবিদ্ধ হয়েছে, আমি নিজের দায়িত্ব নৈতিকতার পথ থেকে আমি গেছি ওদেরকে নিয়ে। তো গিয়ে দেখি ওপেন ফায়ার হচ্ছে ওখানে তৎক্ষণাৎ। আমি ওখানে পৌঁছানোর পরে আর বেশ কয়েকটা পার হইতে হয়েছে, যেটা খুব ক্রুয়েল ছিল, যে ছাত্রলীগ ধাওয়া শুরু করছে, হাতে লাঠি ছোটা দেশীয় অস্ত্র, চাপাটি রান্দাও। তারপরে আমরা ওইখানে ওদেরকে ওই যে ইটের টুকরা টুকরা দিয়ে আমরা ডিফেন্ড করতে করতে সামনে আসছি, যুদ্ধ করে আসতে হয়েছে ব্র্যাক পর্যন্ত। অনেক ঘটনা,
ভাটারা থানার সামনে দিয়ে, তারপরে গলি দিয়ে ঢুকে আমেরিকান এম্বাসিতে বের হয়ে, কারণ আমাদের ইন্টেনশন এটাই যে আমার ওই ভাই বোনদের বাঁচাইতে হবে। তখন আর ওই আন্দোলনের ইয়াটা নাই। তো যখন চলে আসছি আপনার উত্তরবাড্ডা পার হয়ে আপনার এইমসের যে আপনার হসপিটাল ওটা পার হয়ে চলে আসছি, তো ওখান থেকে যে মানে এমন ফায়ার হচ্ছে যেটা আমি একদম বর্ণনা করতে পারবো না। কিন্তু তখন আমার ফোনে অ্যারাউন্ড 6 or 7% চার্জ ছিল। তো আমি একটা ভিডিও নিলাম আমার ফ্রন্ট ক্যামেরায়, 43 সেকেন্ডস মেবি আমি নিলাম, কারণ এমন অবস্থা যে ওই সময় আমি ভিডিও অবস্থায় গুলি লাগতে পারতো, কিন্তু ওর কিছুক্ষণ পরে আমি গুলিবদ্ধ হয়েছি। যদিও ওকে, মানে আমি যখন ভিডিও নিচ্ছিলাম আমি এটাই বলছিলাম, আই স্টিল হ্যাভ দ্যাট ভিডিও, যে আমাদের উপর বুলেট ফায়ার করা হয়েছে, আমার অনেক ভাই গুলিবিদ্ধ, সো আমরা এই আন্দোলন শেষ করব না। তখনই ঘোষণা দিছি যে আমরা রাজপথ ছাড়ব না, আমরা এর শেষ দেখে ছাড়ব। তো এই নিয়ে ওইখানে আমরা সামনেই আগাইতে পারতেছি না। আর যখনই ওরা শ্যুট করা শুরু করে আমরা কোনো মতে এদিক ওদিক ঢুকে যাই, তখন প্রায় 1000 স্টুডেন্ট রাস্তায়, ওই 18 তারিখে আপনার কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম উত্তরবাড্ডা পর্যন্ত। তো অনেকে গুলিবিদ্ধ যখন দেখছি যে পড়ে আছে, ওদের দেখে রেখে অনেকে ভয়ে চলে যাচ্ছে। তো আমার যে সহযোদ্ধারা ছিল ওদের নিয়ে আমি ওদেরকে যতদূর পথ হসপিটাল পর্যন্ত নিয়ে আসা যায় নিয়ে আসতেছিলাম, এই কাজটা করতেছিলাম। আর একদল করতেছিল কি, ওদের নিয়ে রিক্সা আছে, ওরাই রিক্সা নিয়ে চলে যাচ্ছিল, যে রক্ত, মানে আই জাস্ট ক্যান এক্সপ্লেইন হাউ ব্রুটাল। তারপরে গিয়ে মানে ওই আমি লাশ বলবো নাকি আহত বলবো আমি বুঝতেছি না, তাদের পাস চলছে কি চলছে না। আর এখন আমি ওই মেন্টাল ট্রমায় চলে যাচ্ছে এটা মনে করলে। ইটস বিন 1 year নাও, এখনো মনে পড়লে মানে আত্মা কাঁপে যে কি সময় পার করে আসছে। তো এরপরে যতজনকে সম্ভব, আর মানে মনে একটা সাহসও ছিল যে আর মরলে মরছি, আমার এই ভাইদের বাঁচানো আমার দায়িত্ব। পরে ওদেরকে আমি তো হ্যান্ড ওভার করে দিচ্ছিলাম, ওরা রিক্সায় নিয়ে যাচ্ছিল, ভ্যান ছিল আপনার, ওই ভ্যানে নিয়ে যাচ্ছিল। অনেকের ইনজুরি ছিল না, কিন্তু টিয়ার সেলের জন্য ওরা একদম চোখ মুখ লাল পানি পরে এই অবস্থা। পরে এই করতে করতে দেখলাম কি আমার এক চোখে দেখতেছে না কিছু, পুরা মেঘের মতো হয়ে যাচ্ছে চারদিকে। তো এই অবস্থা আমি বেশ কিছু বুলেট, রাবার বুলেট এগুলো সংগ্রহ করি, যেগুলো রাবার বুলেটের মানে ক্যাপগুলা, খোসাগুলো, কাপড়গুলো আমি নেই। আমি তখন আমার জিমের ব্যাকপ্যাক ছিল আমার পিছনে, ওইটা ভরে রাখি, এবং বেশ কিছুটা টিয়ার সেল। তো আমি ওই সময় গুলি খাওয়ার আগে আমি ওই ইয়াটা চেক করতেছিলাম, যেটা কবের মানে যেটা মানে অন্যরকম টিয়ার সেলের আগে আমার অভিজ্ঞতা আছে আপনার। এরপরে গিয়ে ওইটা দেখলাম যে এটা ডেট এক্সপায়ার হয়েছে মেতে, আর আমাদের ফায়ার করা হলো 18 জুলাই। 2 মাস আগে ডেট এক্সপায়ার্ড আপনার বুলেটস আমাদের উপর মারা হচ্ছে। এটাও কিন্তু একটা অত্যন্ত রকমের মানবতা বিরোধী অপরাধ। আপনি ডেট এক্সপায়ার বুলেট ফায়ার করছেন, বুলেট ফায়ারই তো করবেন না আপনি। তারপর রাবার বুলেটে অনেকের ব্লাড, আই জাস্ট ক্যান নট এক্সপ্লেইন দ্য সিচুয়েশন। এরপর ওদেরকে তো নিয়ে যাওয়া হচ্ছিল, এর মধ্যেই আমি দেখলাম যে ওরা আমাকে ফলো করে ফেলছে, যারা ফায়ার করতেছে। অনেকক্ষণ আমি মনে করছি যে উনি তো বুঝতেছে যে আমি এখানে ওনাদের কিছু বলতেছি না, পুলিশের সাথে আমার কোনো সমস্যা নেই। আমি যাদেরকে আহত করছে তাদেরকে আমি মানে হসপিটালে নেওয়ার জন্য সহায়তা করতেছি। তো ওনারা কথা বলতেছে, আমার সাথে কয়েকবার আই কন্ট্যাক্ট হয়েছে, মানে দেখছে। এরপরে গিয়ে ঠাস করে মানে I was not expecting such thing. তো এরপরে দেখলাম কি আমার ব্লাড এই পাশ দিয়ে মানে এদিক দিয়ে যাচ্ছে খুব, আর আমার মাথা ঘুরাচ্ছে, ব্লিডিং হচ্ছে। পরে ওই আমার যারা ভাই ছিল, এই ভাই কি মানে ওরাও জানে যে ওদের গুলি করবে না, আমাকেও করবে না, আমরা জানি ওদেরও করবে না। যেমন রাতুল ছেলেটাকে ডেকে নিয়ে গুলি করছে, আপনি দেখছেন উত্তরায়, বলছে এদিকে আসো, তোমার কিছু বলবো না। তা ও মানে মিউচুয়াল করতে যাচ্ছিল, পরে ডেকে নিয়ে কাছ থেকে ওর শরীরে কয়েকশো বুলেট, এখনো মেবি ওগুলো বের করা হয়, রাবার বুলেটসগুলো। তো মারার পরে আমি তো সেন্সলেস জায়গায়। এরপরে ব্লিডিং হওয়ার কারণে পরে বেশ কিছুক্ষণ সেন্সলেস ছিলাম, ওরা আমাকে নিয়ে একটা জায়গায় রাখার পরে আমার সেন্স আসছে। তো ততক্ষণে ব্লিডিং বন্ধ হয়ে গেছে। আপনার ওই চাইনিজ বুলেট যেগুলো আছে ওইটা লেগে
বের হয়ে গেছে, মানে আমার যদি ঢুকতো তাহলে কিন্তু ওকে, ঝামেলা হয়ে যেত। আমার রাইট সাইড অফ দ্য অ্যাবডোমেনে লেগে আমি তখন তো পড়ে গেছি। জি। পড়ে যাওয়ার পরে আমার D12L1 একটা ডিস্ক যেটা থাকে স্পাইনাল কর্ডের মাঝে মাঝে ছিঁড়ে ওটা বের হয়ে গেছে। মানে বুলেটের চেয়ে বেশি ক্ষতি হয়েছে পড়ে যাওয়ার কারণে। ওকে, তারপরে এই ইনজুরি তখন মানে ওভাবে ধরে নেই, কিন্তু আমি মনে করছি বুলেট লাগছে, গোস্ত টোস্ত বের হয়ে গেছে, ছিঁড়ে গেছে, জি, মানে এটাই এক্সটার্নাল ইনজুরি হিসেবে ধরছি। কিন্তু আমার যে ডিস্ক ইনজুরি হয়েছে এটা পরে ধরা পড়ছে আর কি। ওকে, পরে গিয়ে আমি সেন্স আসে, আমি হাঁটাচলা করার মতো সক্ষমতা পাইছি। এরপরে আমাদের আবার আরেকটা গণজ্বর শুরু হয়, কারণ তখন দেখছি আমাদের যত পিপল ছিল ওই তখন আরও বেশি আসছে। তো পরে পুলিশ তখন অবস্থান করতেছে আপনার ইস্ট ওয়েস্টের সামনে, ওনারা কিছুটা ব্যাকওয়ার্ড গেছে। পরে আমার সহযোদ্ধারা ওদেরকে নিয়ে, আমি হাঁটতে কষ্ট হচ্ছিল। রাবার বুলেটে কি হয় আপনার, যদি হয় প্রচণ্ড মরিচের মতো জলে আর অত্যন্ত ব্লিডিং হয়। ওকে, এটা হলো মেইন থিং। তো আমার বুলেটগুলো তখনই ধরা যাচ্ছিল, সারফেসে ছিল। ওকে, তারপরে গিয়ে আন্দোলন কন্টিনিউ করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়েছে। এরপরে আপনার ইস্ট ওয়েস্টের সামনে আছি, তখন দেখলাম যে কয়েকজন পুলিশকে মানে ছাত্ররা ধরে ফেলছে, কারণ ওরা হচ্ছে একদম লাইভ ফায়ার করছে। এরপর তো ওনাদেরকে গণধোলাই দেওয়া হয়েছে। তো তখনও মানে এই সিচুয়েশনে মানে আন্দোলন থাকবো এরকম একটা কিন্তু ওর দিকে বারবার পড়ে যাচ্ছে, মানে নিতে পারছে, মাথা জি, ঘুরে যাচ্ছে আর কি। তো এই করতে করতে মানে ওখানে আরেকবার সংঘর্ষ শুরু হলো ছাত্রলীগের আমরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। তো এরপরে গিয়ে প্রায় বিকাল 4টা 4:30 পর্যন্ত ওখান থেকে আমাকে গাড়িতে উঠাই দেওয়া হয়, ভাই আপনি ট্রিটমেন্ট নেন, আলহামদুলিল্লাহ আপনার যদি বুলেট ঢুকে যেত আপনার ঝামেলা হয়ে যেত, আল্লাহ বাঁচাইছে, কালকে আপনি যদি আসতে পারেন আপনি আসবেন। তো আমি তো কন্টিনিউ করতেছিলাম, আমার ছোটো ভাইরা ছিল, অনেকে সহযোদ্ধারা ছিল, ব্যাচমেট ছিল। তো পরে আমি বাসায় চলে গেছি তখন আমার এক ফ্রেন্ডের সহায়তায়। এরপরে গিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করি যে আর কি হয়েছে। পরে ওরা আমার রাতে জানালো, ভাই হোস্টেল থেকে আর্মি রেড দিয়েছে, আমাদের কয়েকজন ফ্রেন্ডকে ধরে নিয়ে গেছে বসুন্ধরার ভেতরে বসুন্ধরার যে ব্লক ভিতরে, রেডটা হইল। আবাসিক এলাকায়। জি, 19 তারিখে তো আপনার পুরো কারফিউ দিয়ে দেওয়া হলো, জি। রাতে ঘোষণা দিয়ে 18 তারিখে একদম। রাইট, এরপরে গিয়ে বলছে, ভাই আমার ফ্রেন্ডে পাচ্ছি না, আমার রুমমেটকে পাচ্ছি না, এরকম আর্মি রেড দিয়ে নিয়ে চলে গেছে। এখন এটা ফুল কনফার্মেশন আছে, তারা যে পাইচারি করতেছে নিচে, জি, ভিডিও নেওয়া হয়েছে বেলকনি থেকে, সেগুলো আছে। এবং তারা এসে ছাত্র হইলেই হবে, আপনার কোনো অ্যাকিউজড হওয়া লাগবে না, অ্যাক্টিভিস্ট হওয়া লাগবে না, যদি আপনার পরিচিতি হয় স্টুডেন্ট তাহলেই হবে। ইউ উইল বি ক্যাপচার্ড। মানে ওই যে ওনার একটা কোটা দিয়ে দেওয়া হয়েছে আর কি ওখানে, যে 10 জনকে ধরে নিয়ে আসো আজকে রাতে, বা 50 জনকে ধরে নিয়ে আসো, সো 50টা স্টুডেন্ট হলেই হবে। হ্যাঁ, জি, এরপরে খবর পেলাম যে আমরা যারা সম্মুখে আন্দোলনে ছিলাম, তখন আমি মারাত্মক ইনজুর্ড, কারণ আমার ডিস্ক বাল্জ হয়ে গেছে। আমি ব্যথা হইলেও মানে হাঁটলে ব্যথা করতেছে, মানে আর টিয়ার সেলের ধোয়ায় মানে আমি বাসায় গিয়েও মানে সেন্সলেস হয়ে যাচ্ছি, মানে বুক ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা। এরপরে গিয়ে শুনলাম আমরা যারা ফ্রন্টে ছিলাম আমাদের নামে মামলা হয়েছে, মানে আমাদের আইডেন্টিটি করা হয়েছে, জি। গায়েবী মামলা হয়েছে প্রায় 6,000 এরকম। তো ওই মামলার এখনকার অবস্থা কি? ওটা কি এখনো আছে? ওগুলা সব খারিজ হয়ে গেছে। খারিজ হয়ে গেছে। সাথে একটা প্রশ্ন একটু করি, মুস্তাফিজ, হসপিটালে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওই সময় আমি যতটুকু শুনেছি যে হসপিটালগুলাও চিকিৎসা সেবা দিতে চাইতেছিল না, এটা কি কতটুকু সত্যি? এমজিতে যখন আমি তো ছিলাম ধরেন মেরুল বাড্ডা ওভারব্রিজের এই পাশে, জি, ওখান থেকে মানে বেশ কিছুটা দূরে হচ্ছে এমজেড, তারপর আছে বাড্ডা জেনারেল আছে, জি, তারপরে আছে আরেকটা হসপিটাল আছে। তো ওখান থেকে ওনরা নিজেদের জীবন বাঁচানোর ভয়ে আপনার ট্রিটমেন্ট দিতে যাচ্ছে না, কারণ নির্দেশনা দেওয়া হয়েছে তাদের যে এরকম, যে শেখ হাসিনার যে কথাটা, আই হোপ ইউ নো দ্যাট, যে নো ট্রিটমেন্ট নো রিলিজ, তিনি এটাই নির্দেশনা সারা বাংলাদেশ হসপিটাল দিয়ে দেওয়া হয়েছে তার পক্ষ থেকে, যে তাদের ট্রিটমেন্টও চলবে না, যারা গুলিবিদ্ধ এদের ট্রিটমেন্ট তো চলবেই না, এদের রিলিজও দেবে না, মানে আটকে রাখো, এরকম একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে।
তো এরপরে যারা একটু মানবিক ডক্টর তারা ট্রিটমেন্ট করছেন, তারা অ্যালাউ করছেন, যাদের খুব গুরুতর এবং লুকিয়েও চিকিৎসা করেছেন। ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আমার অনেক ফ্রেন্ড যাদের বাসায় মানে মেডিকেল ডক্টর নিয়ে পরে ট্রিটমেন্ট করানো হয়েছে, বুলেট বের করা হয়েছে। ওকে, মুস্তাফিজ 18 গেল, 19-এ তারপরে ঘটনাটা একটু জানতে চাই। 19-এ এরপরে তো গোপনে থাকতে হলো, কয়েকদিন আন্দোলন করলাম গোপন অবস্থা থেকে, মানে পরিচিতি লুকিয়ে। জি। এরপরে 1 সপ্তাহ এভাবে চললো। আপনার খিলগাঁও বাসাবো এলাকা, তারপরে বসুন্ধরা, নর্দা, যেখানে যেভাবে আসতে পারছি। এরপরে এসে আমরা মানে অ্যাকুমুলেট হয়ে এরপরে আমরা করতাম যে এটার প্রতিরোধ কিভাবে করা যাচ্ছে, আলাপ আলোচনা করতাম, প্রোটেস্ট করতাম। তো এরপরে গিয়ে আমি দেখলাম যে মানে মৃত্যুর হুমকি আসতেছে, যেভাবে করা মানে যে কোনো সময় ফায়ার হইতে পারে জি। আমাদের উপর। আমরা একটা টার্গেটে পরিণত হয়েছি, এরা বিশেষ করে যারা আমরা আর কি সম্মুখে ছিলাম। তো এরপরে আমাকে আমার ওই সহযোদ্ধারা বললো, ভাই আপনি ঢাকায় থাকেন না, আপনি ঢাকার বাইরে চলে যান। আমি কারণ তারা চাচ্ছিল যে আমার যাতে কোনো আর ক্ষতি না হয়। তখন আমি ইনজুর্ড, আমি তেমন ফিজিক্যালি খুব একটা ইফোর্ট দিতে পারতেছি ঠিক না, কিন্তু আমি নির্দেশনা দিচ্ছিলাম যে ভাই যেভাবে কর, যদি অ্যাটাক করে তোরা ডিফেন্স করবি, আর তোরাও অ্যাটাক করতে হবে যদি নিজের জীবন বাঁচানোর স্বার্থে। তো এরকম হলে আমরা তো কেউ থাকবো না, যদি ডিফেন্সই না করি তাহলে কেমন হবে। এরপরে গিয়ে আমি 1 সপ্তাহ ঢাকায় গোপনে থেকে মাস্ক পরে তারপরে বিভিন্নভাবে করে আমি ছিলাম 1 সপ্তাহ। এরপরে আমি নড়াইলে মুভ করি বাড়িতে। মুস্তাফিজ, আপনি যে সময় আন্দোলন করছিলেন, মানে আপনার সহযোদ্ধা বলতে মোস্টলি তো হয়তো প্রাইভেট ইউনিভার্সিটির অন্যান্য যারা ছিল, আপনারা কি চিন্তা করতেন, মানে এই আন্দোলন কইরা কি অ্যাচিভ করবেন বা আদৌ পারবেন কিনা? কারণ পুলিশের ওই সময় তো স্পিচটা এরকম ছিল যে আমরা যদি টানা এতদিন গুলি করতে থাকি আমাদের গুলি শেষ হবে না, প্রতি সেকেন্ডে যদি এত গুলি করি তাহলেও গুলি শেষ হবে না, রাইট? পুলিশের আইজি মহোদয় থেকে শুরু করে এই সমস্ত কথাবার্তা তো বলছে, এগুলো তো ভীতিকর। জি, আমাদের মানে আল্লাহ তাআলার ইচ্ছা আমাদের মধ্যে এমন একটা সাহস কাজ করতেছিল, মানে একটা সংগ্রাম চেতনা আসছে যে হয় জয় নয় ক্ষয়, মানে হয় থাকবো নয় থাকবো না। কিন্তু এই পরিস্থিতি আমরা মেনে নিব না যে কোনোভাবে। 18 তারিখেই আমরা বলে দিছি, আর আমাদের 1 দফা শুরু হয়েছে 18 তারিখ থেকে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং ওই দিনই বলছি যে ভাই এইটা কিন্তু এই শেখ হাসিনার পতনের মূল কারণ হবে, যেহেতু আমাদের নিরপরাধ মানুষের রক্ত ঝরছে, আমাদের রক্ত ঝরছে, আমার গায়ের রক্ত ঝরছে, মানে কোনো উইদাউট এনি অফেন্স, উইদাউট কমিটিং এনি ভায়োলেন্স, মানে এটার জবাব তাকে দিতেই হবে এবং সেটা মূল আপনার এক্সিকিউশন হয় 5 তারিখে। আমি খুব অবাক হয়ে যাই ভাই, কারণ আমরা তো ধরেন ইন জেনারেল মানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে এরকম অ্যাগ্রেসিভ হইতে দেখি না, আন্দোলন করতে দেখি না। কারণ আমাদের দেশের অবস্থাটাই এরকম যে পাবলিক ইউনিভার্সিটি তাদের একটা ব্যাপার আছে, তাদের হলগুলো আছে, ওখানে থাকা হয়, হল ভিত্তিক রাজনীতি হয়, হল ভিত্তিক টেন্ডারবাজি হয় এবং একটা পলিটিক্যাল বলয় গড়ে ওঠে। প্রাইভেট ইউনিভার্সিটিতে নাই, এবং এইটা খুবই অবাক করার ব্যাপার যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা রাস্তায় নেমে অকাতরে জীবন দিয়ে দিচ্ছে, মানে আমরা চিন্তা করি নাই। আমাদের কনসার্ন তো কখনোই কোটা না, গভর্নমেন্ট জব না। আপনাকে আমি ইনিশিয়ালি বললাম যে ভাই কিন্তু যে এই যে অমানবিক হত্যাকাণ্ড চলতেছে আপনার আন্দোলন দমনের নামে, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি, মানবিক জায়গা থেকে পারিনি। তো এই জন্যই আমাদের প্রতিরোধ শুরু হয়েছে। আর আমরা তখনই বলছিলাম যে এই গভর্নমেন্টের স্টেপ ডাউন হবে ইনশাল্লাহ। আর কোথা থেকে এই সাহস আসতেছে আল্লাহ মালিক জানেন, যে তারা সশস্ত্র ওপেন ফায়ার করতেছে, তারা তাদের কি বলবো হেলিকপ্টার দিয়ে হত্যা মানে গুলি করার দরকার আছে, তারা ফিল্ডেই তো পারে। এটার নির্দেশনা যে শেখ হাসিনা দিয়েছিল এটাও এখন প্রমাণিত। এক্স্যাক্টলি, এটা আন্তর্জাতিকভাবে, এটা বাংলাদেশের কোনো গণমাধ্যমের রিপোর্ট না, এবং ইউএন থেকেও রিপোর্ট আসছে। জি। তো 5 তারিখ পর্যন্ত আর্মিকে দিয়ে ফায়ার করা হয়েছে। তো হাই কমান্ড যদি আপনাকে অ্যাপ্রুভ না করে, এখন সেনা পর্যায়ে যারা আছে তারা তো গুলি করবে না। এবং আর্মি যখন মানবিক হয়ে উঠছেন তখন আমাদের আন্দোলনটা আরও বেগবান হয়েছে। 5 তারিখে গুলি চলছে আপনার বসুন্ধরার সামনে, 2 জনকে মারা হয়েছে আপনার যে অল্টনের শোরুমেরটার অপোজিট।
শেখ হাসিনা চলে গেছে, এরপরেও দুর্বৃত্তরা গুলি করছেন। তো শেখ হাসিনার বিচার তো হতেই হবে ইনশাল্লাহ, কারণ চোখের সামনে যেভাবে মানুষকে মরতে দেখছি, নিজের হাতে আমার নিহত ভাইদের রক্ত লাগছে। শেখ হাসিনার বিচার হলে ওয়াকারুজ্জামানের বিচার হতে হবে, কারণ হি ইজ দ্য মোস্ট ক্রিমিনাল। মুস্তাফিজ, আমাকে একটা জিনিস একটু যদি আমি মানে জি। আমি এইভাবে বলি যে আমরা যারা এখন অনেক বড় বড় কথা বলি, জি। রাজনীতিবিদ থেকে শুরু করে অনেক সাংবাদিক, সাধারণ মানুষ, আমি সহ নিজেকে বলছি, আমার কাছে আপনারা হচ্ছেন, আমি বলবো আবাবিল পাখির মতো। আপনারা যে আন্দোলনটা করেছেন আসলে মানে আপনাকে- আবাবিল পাখির যে গল্প জি, জি। শুনেছি, ওই ওই মানে আমার কাছে মনে হয়েছে যে আপনারা আবাবিল পাখি, যে ভাইয়া- কোত্থেকে আসতেছেন আমরা জানি না, কিন্তু এসে আমাদেরকে একটা স্বাধীন মানে একটা কথা বলার স্বাধীনতা করে দিলেন। আল্লাহর শুকরিয়া ভাই, আমি আগেই আপনাকে বললাম যে আমাদের পক্ষে ততটুকুই সম্ভব যতটুকু আমাদের প্রতিপালক চান। আমরা খুবই মানে ভালনারেবল মানে হিউম্যান বিং, আমাদের তেমন কিছু করার ক্ষমতা নেই। তো হ্যাঁ, ততটুকু করতে পারি যতটুকু তার তৌফিক। তো আমাদের বললামই আপনাকে যে ভাই, এমন সাহস কাজ করতেছিল যে হয় জয়, না হয় ক্ষয়, হয় শহীদ হয়ে যাব, নাহলে বিজয় নিয়ে বাড়ি ফিরবো, এরকম। কিন্তু এই সরকারের স্টেপ ডাউন চাই, আমরা তখন থেকেই চাচ্ছি যে এই এই আমার চোখের সামনে মারা হয়েছে, এটার বিচার হবে না? আর যে হুকুমদাতা, তার বিচার হবে না? হতেই হবে। তো এই যে একটা চেতনা আমাদের মধ্যে, মানে শাহাদাতের তামান্না বলতে পারেন, যে মরলে দাবি নেই, শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাবো। কিন্তু যদি এর মানে কোনো ব্যবস্থা করে না যাই, তাহলে নিজের কাছেই আমি অপরাধী থাকবো সারা জীবন, যে তোমার সামনে তোমার ভাইকে মারা হয়েছে, তুমি কি করছো? এই যে একটা চেতনা বোধ বা নিজের মধ্যে যে উপলব্ধি জায়গাটা তৈরি হয়েছে, ওইটাই আমাদের আন্দোলনকে আমাদেরকে মাঠে রাখছে। তো আপনি চিন্তা করেন, আপনি যদি আমার রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডে দেখেন, আমাদের যে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রেজিমগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যে প্রথম যুদ্ধ সংগঠিত হয় বদর প্রান্তরে, 313% 1000, আমরা সংখ্যায় বেশি ছিলাম না। আল্লাহ তাআলা চান না, আল্লাহ তাআলা কখনোই চান না যে বান্দা তাকে যতটুকু শক্তি দেওয়া হয়েছে ওইটার উপর সে ভরসা করুক। আল্লাহ চান আমার বান্দা, আমার সৃষ্টি আমার উপরই ভরসা করুক এবং আমার সাহায্যই প্রার্থনা করুক। আমি আপনার স্পিচে বলেছিলাম যে ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আল্লাহই যথেষ্ট আমাদের অভিভাবক হিসেবে, আল্লাহই যথেষ্ট আমাদের সাহায্যকারী হিসেবে। তো আল্লাহর সাহায্য তখন চেয়েছি, আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ আমাদের অভিভাবক হয়েছেন, তাই অভ্যুত্থান সফল হয়েছে। আমাদের পক্ষে তো সম্ভব না। 313 জন কিভাবে জিতবে আপনার 1000 জনের বিরুদ্ধে? এটা তো সায়েন্স না। এবং জিতলো কিভাবে? বাই দ্য হেল্প অফ আল্লাহ। দিস ইজ ক্লিয়ার। প্রতিটা যুদ্ধ দেখেন, খন্দক দেখেন, উহুদ দেখেন, আমরা সব জায়গায় কম, প্রতিটা যুদ্ধ জয় হয়েছে রক্তের মাধ্যমে। আপনার অভ্যুত্থান, বিপ্লব সবসময় রক্ত চায়, রক্ত ছাড়া বিপ্লব হয় না, রক্ত ছাড়া আপনার অভ্যুত্থান হয় না। যখন রক্ত দিয়ে দিয়েছি আমার মধ্যে, তখনই আমি একটা বুঝ পেয়েছি না, এবার বিজয় হবে। কারণ এবার আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম হচ্ছে, আমাদের বাক স্বাধীনতার সংগ্রাম হচ্ছে, আমাদের মানে যে দাবি আমরা পাই না, যে দুর্নীতির সম্মুখীন হতে হয় ডেইলি লাইফে, ওগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার একটা সংগ্রাম শুরু হয়েছে। তো আমাদের মধ্যে এই 15 বছরের চেপে থাকা ক্ষোভ আর ব্যথার আত্মপ্রকাশ, বহিঃপ্রকাশ তখন থেকেই শুরু হয়েছে। বিশেষ করে আমি বলবো আমাদের জায়গা থেকে 18 তারিখ থেকেই শুরু হয়েছে। মুস্তাফিজ, 5 আগস্টের পরে নতুন একটা সরকার গঠন হইল। জি, 8 আগস্ট। ডক্টর ইউনূস 8 আগস্ট, রাইট? ডক্টর ইউনূস উনি দায়িত্ব নিলেন এবং তিনি একটা পরিষদ গঠন করলেন, কিছু ছাত্র উপদেষ্টাও সেখানে তারা দায়িত্ব নিল এবং তারপরে ছাত্র যারা আন্দোলন করছিলেন তারা বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করলেন, এর মধ্যে এনসিপি একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এসেছে। মানে আমি আসলে এইভাবে বলি যে আমরা কি আসলে পরের স্টেপগুলো ঠিক মতো নিতে পেরেছি কিনা? আসলে একদমই না। আমার পারসেপশন থেকে বলবো, আমাদের সাংগঠনিক, দলগত এবং সাধারণ ছাত্র হয়ে আমি বলবো, একজন সাধারণ আন্দোলনকারী সংগ্রামী হিসেবে বলবো, যে আমাদের যে আকাঙ্ক্ষা, বিপ্লব বা অভ্যুত্থান পরিপূর্ণ রূপ পায় যখন যে এজেন্ডা, যে চাওয়া, যে রাইটগুলার
বাস্তবায়নের জন্যে সংগ্রামটা হয়, ওগুলো যখন ফুলফিল হয় তখন বিপ্লব বা অভ্যুত্থান হিসেবে সেটা পরিচিতি লাভ করে সারা পৃথিবীতে। তো অভ্যুত্থানের যে আমাদের চেতনা, সেটা 1 বছরের মধ্যে আমরা কতটুকু পেয়েছি? পাইনি। আমাদের যে এক্সপেকটেশনস ছিল যে অন্তর্বর্তী সরকার যেহেতু ফর্ম হয়েছে, এত বড় একটা লম্বা টাইমের ব্লাডশেডের পরে, এতগুলো ভাই বোন তাদের জীবনের বিনিময়, আহতদের রক্তের বিনিময়, আমাদের যে এক্সপেকটেশন ছিল ওইটার জায়গাটা এখনো ভালনারেবল। আমাদের রাইটস স্টিল নট ইনশিওরড। সো বিপ্লব বা অভ্যুত্থান এখনো পরিপূর্ণতা পায়নি। আমাদের জুলাই সনদ, ঘোষণাপত্র, আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধ, তারপরে আপনার যে এরপরে তো আসতেছে আপনার বিচার, তো সবার আগে জি, বিচারের বিষয়টা আমরা কতটুকু কার্যকরী ফলাফল পেয়েছি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। যদিও তারা আমাদের আশ্বস্ত করে মাঝে মাঝে, যেটা থেকে আমরা একদমই কনভিন্সড না, যেগুলো আমাদের এখনো স্টিল হার্টিং। আপনার কি মনে হয় কিনা যে এই সরকার আসলে প্রয়োজনের অতিরিক্ত দায়িত্ব নিয়ে নিয়েছে, মানে যেই জায়গাগুলো দরকারও ছিল না? মানে সব সমস্যার সমাধান কিন্তু নিশ্চয়ই এই সরকার পক্ষে করা সম্ভব না, এটা বোঝা উচিত। জি, আমি যেটা বুঝি আমার জায়গা থেকে, সেটা হচ্ছে সরকারের যতটুকু কর্তৃত্ব আছে বাংলাদেশের প্রতিটা জায়গায়, জি, তারা অলরেডি কিন্তু নির্বাচনের একটা ডেডলাইন দিয়ে দিয়েছে। জি, এই যে মানে এমন তাদের মানে পরিকল্পনা বা তাদের কার্যক্রম এখন যেটা আমরা দেখতেছি যে ভাই নির্বাচনের ডেট তো দিয়ে দিছি, এর মধ্যে আমার তো মানে এত কি দরকার, এরপরে আমি চলে যাচ্ছি, তারা ইনশিওর করে দিয়েছে আমাদেরকে। তো এতদিন যে তারা থাকবে, যে কয়টা দিন থাকুক, রাষ্ট্রের ক্ষমতার জায়গা থেকে তার দায়িত্ববোধ আছে তো, জি, কিন্তু তারা সেই দায়িত্বগুলো পালন করতে সক্ষম না। এটার পেছনে কি মূল কারণ মানে এই যে পারছেন না, এটা তো সত্য, মানে জুলাই সনদ 1 বছরের মধ্যে আমরা দিতে পারলাম না। আমরা মানে সংস্কারের কথা তো আর নাই বলি, মানে ধরেন এটার পেছনে কি আপনি মনে করেন মানে কোনটাকে দায়ী করবেন? একটা সময় তো শুনেছি যে বিএনপির দায়, একটা সময় তো শুনেছি যে সব দল একত্রিত হতে পারে না, এটার দায়, নাকি আসলে সরকারের যেই ফর্মুলেশন, সরকারই আসলে গ্রিপটা নিতে পারে নাই? আচ্ছা, সরকার গঠিত হয়েছে আমাদের অভ্যুত্থানের পরে, কারেক্ট। নতুন সরকার আসছে, জি, তাদের প্রথম দায়িত্ব ছিল বিচার করা, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনার দেখেন দ্বিতীয় ট্রাইব্যুনালটা কতদিন পরে গঠিত হয়েছে, এটা তো এক্সপেক্টেড ছিল না। তাদের কার্যক্রম, জবাবদিহিতার জায়গায় তারা তারা জিরো। তাদেরকে কোনো নাম্বারই দেবো না, তারা কথাই বলে না, পরিষ্কারই করে না। তারা দ্য সিটিজেন, মানে তাদের আমাদের নাগরিকের সাথে গভর্নমেন্টের জায়গা থেকে জবাবদিহিতার জায়গায় তারা 0%। তারা জবাবদিহিতার জায়গায় নেই, তারা কমিউনিকেশনই করে না আমাদের সাথে, আমাদের আশ্বস্তই করে না যে ভাই এই কাজটা এতটুকু করছি, আমরা এতটুকু আগাইছি, আমরা বাকি এতটুকু করতেছি, এত দিনের মধ্যেই করে ফেলবো। কোনো টাইম লাইন নেই, কোনো ডেডলাইন নেই, তারা তাদের মতো কাজ করতেছে, মানে তাদের কোনো ট্রান্সপারেন্সি নেই। এবং জুলাই আপনি জানেন, ঘোষণাপত্র এবং সনদের জন্য আমরা যে প্রথম রাত অবস্থান করলাম যমুনাতে ডক্টর ইউনূস সাহেবের জি, বাসভবনের সামনে, সারা রাত স্লোগান দিয়ে, শুধু পানিই ছিল, খাবার ব্যবস্থা ওই রাতে হয় নাই। আমি আহত, আমি এখনও ইনজুর্ড, স্টিল নানা মেডিকেশনের মধ্যে আছি। তো সারা রাত থাকার পরে মানে আমরা খবর পেলাম যে আমরা যাতে এই আন্দোলনটাই করি, যে আমরা যেন শাহবাগে চলে যাই। তো ইনশাল্লাহ এরপরে গেলাম, কিসের জন্য করতেছি? আওয়ামী লীগ যে সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, জি, এদের নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, মানে এটা কিন্তু আন্দোলন করার দরকার ছিল না। কারণ মানে- আমি দেখতেছি দলীয়ভাবে যখন একটা দল গণহত্যা চালায়, কেন আপনার নাৎসি বাহিনীকে করা হয়নি? তারপরে মুসলিনের, বেনিতো মুসলিনের দলকে করা হয়নি? এখন এটা তো আমাদের আপনার প্র্যাগমেটিক আপনার এক্সাম্পল আছে পৃথিবীতে। তো এখন এর পরে গিয়ে শাহবাগে 2 দিন ইয়ে করলাম, পরে কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসে, এবং জুলাই ঘোষণাপত্রের জন্য আমাদের কতদিন দেওয়া হয়েছিল? 30 কার্যদিবস, 30 দিনের মাথায়। কারেক্ট। সেটা ফেল করেছে, মানে দিস ইজ ওয়ান অফ দ্য ফেলিওর অফ দ্য এন্ট্রি। এবং তারপর সরকার থেকে বলা হইলো যে 1 মাসের মধ্যে করে দিচ্ছি। হ্যাঁ, ওইটাই 30 দিনের ওটাও শেষ। ডেডলাইন চলে গেছে। এরপরে আমাদের এই জুলাইকে ইয়া করা হয়েছে যে এই জুলাইয়ের মধ্যে আমরা দিচ্ছি। আমি খুব একটা সম্ভাবনা দেখছি না আসলে। যদি না করে, আপনি বলে যাচ্ছি আপনাকে, 3 অগস্ট আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি, কফিন মার্চ করবো আমরা। ওকে। এবং এটা আমাদের জুলাইয়ের যারা যোদ্ধা সংগ্রামী, আমাদের সংগ্রাম এখন শেষ হয়নি। উই আর স্টিল ইন দ্য ব্যাটল গ্রাউন্ড, ইন দ্য ব্যাটল ফিল্ড। সো এই যে একটা আমাদের আবার মাঠে নামতে হলো,
যে সনদের জন্য, সেটার জন্য টাইম লাইন দেওয়া হলো, ডেডলাইন দেওয়া হলো না, আবার টাইম দেওয়া হয়েছে। যদি জুলাইয়ের মধ্যে দিতে না পারে তাহলে আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে, আমরা আবার ওই শাহাদাত তামান্না নিয়েই আমরা রাস্তায় নামতে প্রস্তুত আছি। কারণ সনদ এবং ঘোষণাপত্র ছাড়া এতগুলো মানুষ তারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের সম্মানকে নিশ্চিত করা হয়নি। ঘোষণাপত্রের মাধ্যমেই তাদের সম্মানকে নিশ্চিত করা হবে। এতগুলো আহত, তাদের মর্যাদাকে আপনার নিশ্চিত করা হবে। রিটার্ন হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমি বলবো আমার জায়গা থেকে যে এনসিপি গঠন করাটা আমি এতটা গুরুত্বপূর্ণ মনে করি নাই আমার জায়গা থেকে, যে ভাই আমরা অভ্যুত্থান ঘটাই ফেলছি, স্টেক হোল্ডার ডাজেন্ট ম্যাটার। আমরা যদি আপনার ইউনাইটেড হয়ে গভর্নমেন্টকে ফুল অফ প্রেশার রাখতে পারতাম, আমি বিশ্বাস করি 3 থেকে 4 মাসের মধ্যে এই সবগুলো সনদ এবং ঘোষণাপত্র নিষিদ্ধ, বিচার মানে এমন বেগবান হতো যেটা মানে একদম আপনার এক্সাম্পল হয়ে যেত সারা পৃথিবীর জন্য। রাইট, মানে সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা ছিল ওইটাকেই জিআই রেখে, ওইটাকেই ওখান বাঁচিয়ে রেখে থেকেই- ওখান থেকে সম্ভব ছিল ওখান এটা প্রেশার থেকে গ্রুপ হ্যাঁ, হিসেবে। এখন আমরা সকল স্টুডেন্ট যদি এই 3টা যে দাবি, যে আপনার বিচার, ঘোষণাপত্র এবং সনদ এবং জি। আপনার নির্বাচন, পরে তো পরের হিসাব, জি। বিচারটা হোক যখন দেখবেন যে কালপ্রিটসরা, ক্রিমিনালসরা একটার পর একটা টপ টপ করে ঝুলতেছে, সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা চেতনা আসতো যে না, বিচার হচ্ছে, ন্যায় বিচার হচ্ছে, যে যারা ফাঁসি হওয়ার যোগ্য তাদের ফাঁসি হচ্ছে। তো এই যে বিচারের নামে প্রহসন শুরু হলো, আমাদের যে এনসিপির ভাইরা, আমাদের আন্দোলনের সহযোদ্ধার ফ্রন্টলাইনার ম্যাক্সিমাম কিন্তু এনসিপিতে আছে। জি, তারা সারা বাংলাদেশে এখন রাইট নাও তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখেন, পুরা রাজনীতি কেন্দ্রিক। ভাই তোমাদের আমাদের সাথে থাকা দরকার ছিল, উই এক্সপেক্টেড দ্যাট। আমাদের সাথে থেকে আন্দোলনের সহযোদ্ধাদেরকে নিয়ে, আহতদেরকে নিয়ে গভর্নমেন্টকে ফুল অফ প্রেশার রাখলে সবগুলো হয়ে যেত। এনসিপির এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করা যে আমরা রাজনীতি পলিটিক্স ওরিয়েন্টেড হয়ে যাব, এটা অনেক বড় ক্ষতি করেছে বাংলাদেশের এই অভ্যুত্থানকে সফলতার লক্ষ্যে পৌঁছে দিতে। সেটা আমাদের অবজারভেশন, আমাদের সাধারণ শিক্ষার্থীদের। মুস্তাফিজ আমাকে একটা জিনিস বলেন, মানে আমি একটু এভাবে প্রশ্ন করি, আপনি ভোটার হয়েছেন কত সালে? মানে 18 বছরের পর, 18 বছর হলো 18 পর 19 রাইট, আপনি তো ভোটার হয়েছেন। এর মধ্যে কয়টা নির্বাচন গেল বাংলাদেশে? 2018 সাল, 24 এরকম একটাতেও কি ভোট, একটাতেও কি ভোট দিতে পেরেছেন? আমার ভোট দিতে হয়নি। দিতে হয়নি, হয়ে গেছে এরকম। সো আমি ধরে নিচ্ছি আপনি যাদের সাথে পড়াশোনা করেন, আপনার যারা সহযোগিতা, তাদেরও একই অবস্থা। আমরা কখনো ওই ব্যালট বক্সের কাছেও যাইনি আমাদের জেনারেশন। রাইট। সো আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন, আমি যতজনের সাথে কথা বলেছি 2026-এর যে নির্বাচন সেটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের উৎসাহ আছে যে আমি জীবনে প্রথমবারের মতো ভোট দেব। এই যে নতুন মানুষ যারা নতুন করে ভোট দেবেন, জি, তারা তাদের চোখে ইসলামী দলগুলোর এই যে নতুন করে ঐক্য হচ্ছে, তারা আগের মতো কাদা ছোড়াছুড়ি না করে এক ছাতার নিচে আসার চেষ্টা করছে, এই ব্যাপারটাকে ওনারা কিভাবে মূল্যায়ন করেন এই সাধারণ ছাত্ররা? আমরা যেহেতু আমার একটা গ্রুপ আছে, আমাদের কথাবার্তা হয়, তো আমাদের জায়গা থেকে আমার বক্তব্যটা আমি দিতে পারি। জি জি, সেটা হচ্ছে আমাদের কালেকটিভ অ্যাপ্রোচ এরকম, আমাদের স্টেটমেন্ট যে এই যে মতানৈক্যগুলো ছিল গত টার্মে, এটা কিন্তু আপনার পারপোজ একদম তাদের ইন্টেনশনই ছিল যে এদের মধ্যে মতানৈক্য তৈরি করা, মাঝহাবে ঝামেলা হবে, যে যার মতো যেটা প্রচার করবে, আর যদি সরকার বিরোধী কথা হয় মাহফিল থেকে তুলে নিয়ে যাবে। জি, আপনি স্ক্রিপ্টেড কথা বলতে হবে। জি, সো দিস ওয়াজ ইউর ফ্রিডম, সো উই আর কাইন্ড অফ ক্যাপচার্ড। সো এই যে আপনার একটা দায়বদ্ধতা ছিল, একটা বাধা বিপত্তি ছিল, ওই জিনিসগুলো এখন আর নাই। এখন সে যার মতো কথা বলতে পারতেছে, ঐক্যের কথা বলতেছে, যেটা খুবই পজিটিভ আমরা দেখি। এবং ইসলামী দলগুলা যদি ইউনাইটেড হয়ে একটা পলিটিক্যাল আপনার সিচুয়েশন, একটা পলিটিক্যাল জায়গা তৈরি করতে পারে, এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে, যেটা মানে আমি মনে করি আমাদের জন্য ভালো হবে, সবার জন্য। আর জামাতকে তো খুব কাছ থেকে দেখা হচ্ছে আন্দোলনের পরে, আমি নিজে দেখতেছি যে তারা কতটা মানে ক্লিন পলিটিক্স করতেছে এখন। আমি তো 71-এর ঘটনা যাই না, এবং যতটুকু ইতিহাস পড়েছি তাদেরকে যে আপনার স্টিগমা দেওয়া হয়, তারা চাইতো না যে বাংলাদেশে কোনো আধিপত্যবাদের মানে শক্তি আমাদের চেপে বসুক, আমরা ব্রিটিশদের সাথে
200 বছর আমাদের একটা একটা আমাদের ইসের মধ্যে ছিলাম, একটা দাসত্বে ছিলাম আর কি। একটা জি। দাসত্বের জীবনের মধ্যে ছিলাম। এরপরে আমরা মুক্ত হয়েছি, তাদেরকে তাড়িয়েছি। কত আলেম তাদেরকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল মেরে মেরে, সেটাও তো স্বাধীনতাকামী আন্দোলন ছিল। জি। তারপরে 71-এ রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়ে পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়ে জিম্মি হয়ে গেছি ভারতের কাছে। এরপরে যে আমি মনে করি 24 হচ্ছে সেই স্বাধীনতা যেটা আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদী যে শক্তি সেটার বিরুদ্ধে আমাদেরকে জয় দিয়েছে, যেটা 71-এ আমরা পারিনি। সো 71-এর জায়গাটা অনেক বড়, 24-এর জায়গাটা অনেক বড়। দুইটাকে কম্পেয়ার করা যাবে না, দুইটার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কম্পেয়ার করার প্রয়োজন বাকি প্রয়োজনই নাই, কারণ তখন আমাদের সীমানা নির্ধারণ হয়েছে, এক্স্যাক্টলি। আর এখন আমাদের স্বাধীনতা নির্ধারণ হয়েছে, এবং এটাকে আমাদেরকে কন্টিনিউ করতে, এটাকে আমাদের ফলপ্রসূ করতে আমাদের একতার সাথে কাজ করতে হবে। আমাদের মধ্যে ওই কাদা ছোড়াছুড়ির বিষয়টা থাকাই যাবে না। রাজনৈতিক এই যে এখন দেখেন যে পলিটিক্যাল ম্যাল প্র্যাকটিস হচ্ছে, এটা আমাদের জাতির জন্য খুবই খারাপ। বিএনপি কেন জামাতকে গালি দিবে, জামাত কেন জামাত কাউকে গালি দেয় না যদিও। তারপরে আপনার আওয়ামী লীগের তো এখন অপ্রাসঙ্গিক অবাঞ্ছিত বিষয়। তারপরে আরও যে ছোট দলগুলো আছে, আমাদের মধ্যে একটা গিবদের বা মানুষকে গালমন্দ করার একটা চর্চা খুবই খারাপ। জি। এটা আপনি দেখবেন না যে সাউথ এশিয়ার সব দেশে কিন্তু আবার নাই, ইউরোপ আমেরিকাতে দেখবেনই না, যে বিরোধী দল হয় ছায়া সরকার, তারা সহযোগী হয়। জি। কিন্তু আমাদের কি হয় যে ওকে কতটা ছোট করা যায়, ওর কি ভুল আছে ওইটা পাবলিকলি বলা যায়, ওকে ডিফেম করার জন্য আমার যা যা করা লাগে আমি বলবো, আমি করব। ইভেন এই যে ভায়োলেন্স তো আছেই, জি। আর মানে সব কিছুই তারা ওপেন করতে পারে। মুস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ। মানে আজকের এই পর্বটা, এই ইন্টারনেটের যুগের একটা সুবিধা হচ্ছে, জি, ধরেন এগুলো একটা বড় আর্কাইভের মতো কাজ করে এবং অনেক দিন থেকে যায়। আমার 3টা ভাতিজা আছে, আলফা জেনারেশন বলা যেতে পারে ওদেরকে। মাশাআল্লাহ। ওরা যখন বড় হবে আপনাদের মতো হবে, ওরা তারপর ওদের যখন বাচ্চা হবে, সো ওই সময় পর্যন্ত বা যুগে যুগে আপনাদের এই গল্পগাথাগুলা আসলে সংরক্ষিত থাকা উচিত বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় যে আজকের এই শোটাও কোনো না কোনো সময় একটা সময় আর মানুষজন দেখবে, আজ থেকে হয়তো 20-25 বা 50 বছর পরে, এবং তারা আসলে জুলাই গল্পের গল্প যোদ্ধাদের কাছ থেকে শুনলো, এটা তারা খুশি হবে আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ। আমি আর একটু বলি আপনাকে। জি। সেটা হচ্ছে 18 তারিখে আমি গুলিবিদ্ধ হওয়ার আগেই আমি ওই আমার যে ভাইদের গুলি করা হয়েছে ওই বুলেটগুলো আমি সংরক্ষণ করেছি, বুলেটের ইয়াগুলো। তো আমি ওইগুলো বাসায় নিয়ে আসছিলাম। বাসায় নিয়ে আসার পরে আমি আমার বাবাকে দেখাইছিলাম। দেখানোর পরে বাবা বলছে, বাবা তুমি এগুলো ফেলে দাও, পরিস্থিতি ভালো না, যদি রেড দেয় বাসায়, যদি এগুলো পায় অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে। জি। আমি কোনো মতেই ফেলতে দিইনি, কোনো মতেই ফেলতে দিই না। আমি বাবাকে তখনই বলছি, বাবা এই আন্দোলন সফল হবে, আপনি দেখেন। তো উনিও কাইন্ড অফ মানে সারপ্রাইজ, যে কী বলে। মানে আমার বিশ্বাস ছিল যে এই বুলেটের খোসাগুলা ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে, এবং সেগুলো এখনও আমার কাছে আছে। আমি সংরক্ষণ করে রেখেছি মোর দ্যান 6 or 7 বুলেটস আমার কাছে আছে, যেগুলো মানে ফায়ার করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মুস্তাফিজ। আমরা হয়তো আরও কথা বলবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। এবং আপনাদের জন্য অনেক শুভকামনা। আমার একটা জিনিস খালি জি। প্রত্যাশা আপনাদের কাছ থেকে, জি, আপনারা যেটা করেছেন, জি। যুদ্ধটা এখনো শেষ হয় নাই। শেষ হয়নি তো আমাদের। আমি আপনাকে কি বললাম যে আমরা যে আপনার এই যে 3 অগস্ট যে ঘোষণা দিয়ে রেখেছি, যে ঘোষণাপত্র না আসলে আমরা কফিন মার্চ করতে যাচ্ছি, মানে কি উই আর স্টিল ইন দ্য ব্যাটল ফিল্ড, সো স্টিল ফাইটিং ফর আওয়ার রাইটস। Right. সো আমরা এখনো আছি এবং আমরা থাকবো, এবং আমাদের এই জেনারেশনটা তৈরি হয়েছে এভাবে যে প্রতিরোধ, ওয়ের দের ইজ এ পাওয়ার দের ইজ এ রেজিস্ট্যান্স। মিশেল ফুকোর একটা খুব বিখ্যাত লাইন, রাইট। যে যেখানেই আপনার ক্ষমতার প্রয়োগ হবে ওখানেই প্রতিরোধ হবে। আর আমরা হচ্ছে সেই প্রজন্ম যে নিজের জীবনকে বাজি রেখে হলেও নিজের দেশের সার্বভৌমত্বের জন্য, জনমানুষের জন্য যে কোনো সময় সাহায্যে প্রস্তুত। আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাদের সহায় হোক। আল্লাহর কাছে শুকরিয়া। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম।